ভাবুন তো, এমন একটি পৃথিবী যেখানে আদালতে কোনো বিচারক নেই, কোনো জুরি নেই, এমনকি আপনার ভাগ্য নির্ধারণ করবে একজন মানুষও না। সব কিছু নিয়ন্ত্রণ করছে শুধু একটা এআই। আর যদি 90 মিনিটের মধ্যে আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারেন, তাহলে আপনার শাস্তি হবে মৃত্যু। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? যে মানুষটা এই সিস্টেমটা চালু করার জন্য কাজ করেছিল, আজ সেই মানুষটাই এই সিস্টেমের শিকার। আজ আমি পুরো এক্সপ্লেন করতে চলেছি 2026 সালের মার্সি সিনেমাটি, যেখানে অভিনয় করেছেন আমাদের সবার পরিচিত ক্রিস প্র্যাট। কিন্তু বিশ্বাস করুন, সিনেমাটা সত্যিই দুর্দান্ত এবং গল্পটা বেশ ইউনিক। আর কথা না বলে গল্পটা শুরু করি, আপনারা মন দিয়ে শুনবেন। গল্পের সময় 2029 সাল, আর জায়গা হচ্ছে লস অ্যাঞ্জেলেস। পুরো শহরটাই যেন অপরাধে ভরে গেছে। মানুষের কাজ নেই, নিরাপত্তা নেই, আর অপরাধের মাত্রা এতটাই বেড়ে গেছে যে পুলিশ আর আদালত সামাল দিতে পারছে না। জেলগুলোতেও আর কোনো জায়গা নেই, তাই একটা নতুন সমাধানের প্রয়োজন হয়ে পড়ে। আর সেই সমাধানের নাম মার্সি কোর্ট। মানে একজন অপরাধীকে গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়া, বিচার করা, তারপর জেলে পাঠানো, এই পুরো প্রক্রিয়াটা অনেক সময় নেয়। তাই বিচারক, জুরি আর এক্সিকিউশনার সব দায়িত্ব তুলে দেওয়া হয় মার্সি কোর্টের হাতে। আর পুরো সিস্টেমটাই পরিচালনা করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনাকে মার্সি কোর্টে নিয়ে যাওয়া হবে তখনই যখন সিস্টেম নিশ্চিত হবে যে আপনি দোষী। আর সেখানে আপনাকে দেওয়া হবে মাত্র 90 মিনিট সময় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। আপনার সামনে থাকবে সব ধরনের ভিডিও, অডিও এবং ডিজিটাল প্রমাণ। কিন্তু যদি সেই সময়ের মধ্যে আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারেন, তাহলে সঙ্গে সঙ্গে একটি সনিক ব্লাস্টের মাধ্যমে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এইভাবেই শুরু হয় মার্সি কোর্টের যাত্রা। আর আশ্চর্যের বিষয়, এটা সফলও হয়। অপরাধের হার দ্রুত কমে যায়, মানুষ আবার শান্তিতে বসবাস করতে শুরু করে। কিন্তু এটাই আসল গল্প নয়। আসল গল্প শুরু হয় যখন ডিটেকটিভ ক্রিস, যে মানুষটা এই মার্সি কোর্টকে সফল করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল, সেই মানুষটাকেই আজ আনা হয়েছে মার্সি কোর্টের সামনে। কিন্তু কেন? ক্রিস জ্ঞান ফিরে পায়, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। কি হয়েছে, সে কোথায় আছে, কিছুই তার মনে নেই। তার সামনে উপস্থিত হয় এআই জাজ ম্যাডক্স। ম্যাডক্স তাকে জানায় তাকে মার্সি কোর্টে আনা হয়েছে কারণ তার বিরুদ্ধে অভিযোগ সে নিজের স্ত্রী নিকোল রেভেনকে হত্যা করেছে। কথাটা শুনে ক্রিস একেবারে হতবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না তার স্ত্রী মারা গেছে, আর সব দোষ এসে পড়েছে তার উপর। কারণ তাদের কাছে থাকা সমস্ত প্রমাণই দেখাচ্ছে খুনটা করেছে ক্রিস নিজেই। কারণ তার স্ত্রীর মৃত্যুর সময় সম্ভবত ক্রিস সেই বাড়িতেই ছিল। এখন একটা মজার বিষয় হলো, এই কোর্টে অভিযুক্ত ব্যক্তি সব ধরনের ক্লাউড ডাটা দেখতে পারে। অর্থাৎ তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্যি না মিথ্যা, সেটা সে নিজেও যাচাই করতে পারবে। পুরো স্টেট জুড়ে একটি ক্লাউড সার্ভিস চালু রয়েছে, যার নাম লস অ্যাঞ্জেলেস মিউনিসিপ্যাল ক্লাউড। মানে পুরো শহরের ক্যামেরা, ফোন এবং বিভিন্ন ডিভাইসের সব তথ্য সেই ক্লাউডে জমা থাকে। তাই ক্রিস সত্যিটা জানার চেষ্টা করে এবং খুঁজে দেখে যে সব তথ্য সত্যিই তার বিরুদ্ধে যাচ্ছে। যেমনটা বলেছিলাম, মার্সি কোর্ট তারই তৈরি করা একটি সিস্টেম। প্রায় 2 বছর আগে প্রথম অপরাধী ডেভিড ওয়াইপকে এই কোর্টে পাঠানো হয়েছিল। তারপর থেকেই মার্সি কোর্ট সফলভাবে চলছিল। কিন্তু আজ সেই একই সিস্টেমের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে ক্রিস নিজেই। তার হাতে আছে মাত্র 90 মিনিট। এই সময়ের মধ্যে তাকে তার নির্দোষতার প্রমাণ দিতে হবে, না হলে তার গাল্ট প্রবাবিলিটি কমপক্ষে 92% নিচে নামাতে হবে। বর্তমানে তার গাল্ট প্রবাবিলিটি 97%, অর্থাৎ তার বিরুদ্ধে থাকা সব প্রমাণই বলছে সে অপরাধী। এখন সবকিছু নির্ভর করছে তার উপর, কিভাবে সে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। এরপর ক্রিসকে দেখানো হয় ভিডিও ফুটেজ। বাড়ির ডোরবেল ক্যামেরাতে দেখা যায় ভোরবেলায় সে বাড়িতে ঢুকছে। প্রায় 20 মিনিট সে বাড়ির ভেতরে ছিল, আর পরিষ্কার দেখা যায় তার স্ত্রী তাকে ঢুকতে দিতে চাইছিল না। এতে ক্রিস কিছুটা রেগে যায়। সে রাগের মাথায় ক্যামেরায় ঘুষি মারে এবং তারপর বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এর কিছুক্ষণ পর তার মেয়ে বাড়িতে প্রবেশ করে, আর তখনই তার চিৎকার শোনা যায়। কারণ ঘরে ঢুকেই সে দেখতে পায় তার মায়ের রক্তাক্ত আঙুল, যাকে ছুরি দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
এরপর ক্রিস একটাবারে যায় এবং সেখানে বসে মদ খেতে শুরু করে। সেই সময় পুলিশ তাকে গ্রেফতার করতে আসে, কিন্তু ক্রিস পুলিশের সঙ্গে মারামারি শুরু করে। শেষ পর্যন্ত পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে যায়। একজন পুলিশ অফিসার লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে, আর সেখানেই সে অচেতন হয়ে পড়ে। এআই জাজ ম্যাডক্স মনে করে মাথায় আঘাত এবং শরীরে অতিরিক্ত অ্যালকোহলের কারণে হয়তো ক্রিসের কিছুই মনে নেই। হয়তো সেই কারণেই সে মনে করতে পারছে না কিভাবে সে নিজের স্ত্রীকে হত্যা করল। তখন ক্রিস ম্যাডক্সকে জিজ্ঞেস করে সে আসলে কেন বাড়িতে গিয়েছিল। সে কি সত্যিই ঝগড়া করতে গিয়েছিল? আর যখন সে বাড়ি থেকে বের হয় তখন তার জামায় রক্তের দাগও স্পষ্ট দেখা যাচ্ছিল, মানে কিছু একটা অবশ্যই ঘটেছিল। কিন্তু ক্রিস কিছুই মনে করতে পারছে না। সে তার মেয়ের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ম্যাডক্স তাকে অনুমতি দেয় না, কারণ কোনো নাবালক সাক্ষীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে না। তবুও ক্রিস বারবার অনুরোধ করতে থাকে, সে আমার মেয়ে, আমি শুধু একবার ওর সঙ্গে কথা বলতে চাই। বিশেষ করে তার কাছে একটা পার্সোনাল কলের সুযোগ আছে যেটা সে ব্যবহার করতে চায়। অবশেষে ম্যাডক্স তাকে বলে সে চাইলে একটা অনুরোধ পাঠাতে পারে। আর ঠিক সেই মুহূর্তে যখন ক্রিস তার মেয়ের সঙ্গে কথা বলতে চাইছে, তখন সে তার দাদুর সঙ্গে রয়েছে। ক্রিস একটি বিশেষ সুবিধা পেয়েছে তার পার্টনার, বন্ধু এবং সোবেরিয়েটি স্পন্সর রব নেলসনের কাছ থেকে। সে যখন ইচ্ছা রবের সঙ্গে কথা বলতে পারে। বহু বছর ধরে রবই তাকে মানসিকভাবে সমর্থন দিয়ে এসেছে। রব তাকে খারাপ অভ্যাস থেকে বেরিয়ে এসে ভালো জীবনযাপন করতে সাহায্য করেছে। এখন ক্রিস তার সঙ্গে কথা বলতে চায়। সে চায় ম্যাক্স যেন জানে, রব সাক্ষ্য দিতে পারবে যে ক্রিস এবং তার স্ত্রী নিকোল সুখী ছিল। তাদের মধ্যে কোনো ঝগড়া ছিল না। ক্রিস মরিয়া হয়ে প্রমাণ করতে চাইছে যে সে তার স্ত্রীকে হত্যা করেনি। তার যুক্তি খুব সহজ, একটি সুখী দম্পতি কেন একে অপরকে হত্যা করবে? কিন্তু এই যুক্তি আদালতের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ আদালতের কাছে এমন অনেক প্রমাণ রয়েছে যা দেখায় যে ক্রিস এবং নিকোলের সম্পর্ক মোটেও ভালো ছিল না। প্রায় ২০ বছর আগে তাদের পরিচয় হয়। পরে তারা প্রেম করে এবং বিয়ে করে। তাদের একটি সুন্দর মেয়েও হয়, কিন্তু এরপর একটি দুর্ঘটনা সবকিছু বদলে দেয়। ক্রিসের ঘনিষ্ঠ বন্ধু এবং কর্মসঙ্গী রে কর্তব্যরত অবস্থায় নিহত হয়। এই ঘটনা ক্রিসকে মানসিকভাবে ভেঙে দেয়। তার ব্যক্তিগত জীবন এবং পারিবারিক সম্পর্কেও এর প্রভাব পড়ে। নিকোল প্রায়ই ক্রিসের বন্ধুদের কাছে বার্তা পাঠাতো। সেখানে সে জানাতো ক্রিস বারবার রেগে যাচ্ছে, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, মদ্যপান করছে এবং ক্রমশ বদলে যাচ্ছে। এসব বার্তার সব রেকর্ড আদালতের কাছে আছে। এসব থেকেই বোঝা যায় যে ক্রিসের রাগের সমস্যা ছিল, আর এই কারণেই নিকোল তাকে ডিভোর্স দিতে চেয়েছিল। কিন্তু ক্রিস বারবার একই কথা বলে, আমি আমার স্ত্রীকে ভালোবাসতাম। তখন এআই অর্থাৎ ম্যাক্স বিশ্লেষণ করে জানতে পারে ভালোবাসা আসলে এক ধরনের নিউরোবায়োলজিক্যাল প্রক্রিয়া। ডোপামিন, অক্সিটোসিন এবং সেরোটোনিনের মতো রাসায়নিক পদার্থ মানুষের মধ্যে সুখ এবং ভালোবাসার অনুভূতি সৃষ্টি করে। একইভাবে রাগও একটি নিউরোবায়োলজিক্যাল প্রক্রিয়া, যা অনেক সময় ভালোবাসা এবং সুখের অনুভূতিকেও ছাপিয়ে যায়। অর্থাৎ কাউকে ভালোবাসা মানেই তাকে কখনো আঘাত করা হবে না এমন নয়। ক্রিস তার স্ত্রীকে ভালোবাসত, কিন্তু সেটাই প্রমাণ করে না যে সে নিকোলকে হত্যা করেনি। ভিডিও ফুটেজে দেখা যায় ক্রিস এবং নিকোলের মধ্যে তীব্র ঝগড়া হচ্ছে। ক্রিস প্রচণ্ড রেগে গেছে, তার হাতে একটি ছুরি। ছুরি দেখে নিকোল ভয় পেয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ভিডিওটি রেকর্ড করেছিল তাদের মেয়ে ব্রেট। এর অর্থ মার্সি কোডের কাছে পুরো ক্লাউড ডাটার অ্যাক্সেস রয়েছে। তারা যে কোনো জায়গা থেকে ভিডিও এবং তথ্য উদ্ধার করতে পারে। ব্রিটের ইনস্টাগ্রাম থেকেও অনেক ভিডিও উদ্ধার করা হয়েছে, যেখানে ব্রিট তার প্রেমিকের সঙ্গে কথা বলছে। সে জানতো তার বাবা মায়ের সম্পর্কের অবস্থা কেমন ছিল, বাড়িতে প্রায়ই ঝগড়া হতো। এমন অসংখ্য ভিডিও ব্রিটের কাছে ছিল, কিন্তু ক্রিস জানতো না এসবের কিছুই, কারণ ব্রিটের দুটি আলাদা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল। একটি ছিল সবার জন্য, আর একটি গোপন, যেটা ক্রিসের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। একসময় ক্রিস ব্রিটের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। সে বারবার তার মেয়েকে বোঝানোর চেষ্টা করে, আমি এটা করিনি, আমি তোমার মাকে হত্যা করিনি। কিন্তু এখন তাকে বিশ্বাস করবে কে? অন্যদিকে ব্রিটের শ্বশুরবাড়ির লোকেরাও তাকে বাধা দিচ্ছে, যাতে সে ক্রিসের সঙ্গে আর যোগাযোগ না করে। ক্রিস ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে। তার স্ত্রী মারা গেছে, তার নিজের মেয়েও তাকে বিশ্বাস করে না।
অন্যদিকে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ম্যাক্স তাকে মনে করিয়ে দেয় তার হাতে খুব বেশি সময় নেই। ক্রিস বলে মানুষের কিছু অনুভূতি আছে, কিছু ক্ষত আছে যেগুলো সারাতে সময় লাগে, যেটা হয়তো কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা কখনো বুঝবে না। কিন্তু বাস্তবতা হলো, যদি নির্ধারিত সময়ের মধ্যে ক্রিস তার অপরাধের সম্ভাবনা 92% নিচে নামাতে না পারে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ক্রিস বুঝতে পারে এখন শোক করার সময় নেই, তাকে প্রমাণ খুঁজে বের করতেই হবে। সে তার বর্তমান পার্টনার জ্যাকলিন অর্থাৎ জ্যাকের সঙ্গে যোগাযোগ করতে চায়। এই ব্যবস্থায় সে মাত্র 2টি কারণে কল করতে পারে: কারো সাক্ষ্য নেওয়ার জন্য অথবা অপরাধ তদন্তের উদ্দেশ্যে। ক্রিস জ্যাকের সঙ্গে কথা বলে। জ্যাক নিজে ঘটনাস্থলে গিয়েছিল, অর্থাৎ ক্রিসের বাড়িতে। পুরো ক্রাইম সিনের ছবি, তথ্য এবং রেকর্ড তাদের কাছে রয়েছে। কিন্তু ক্রিস সেগুলো শুধু দেখতে চায় না, সে সব কিছু বাস্তব সময়ের মতো অনুভব করতে চায়। তাই পুরো বাড়িটা স্ক্যান করে একটি ইমার্সিভ ত্রিমাত্রিক পরিবেশ তৈরি করা হয়, যেখানে দাঁড়িয়ে ক্রিস নিজের চোখে প্রতিটি প্রমাণ দেখতে পারে। প্রথমে সে দেখতে পায় একটি ভাঙা ফুলদানি। এটা সে নিজেই ভেঙেছিল, কারণ সেটি ছিল নিকোলের সবচেয়ে প্রিয় জিনিস। ভাঙা টুকরোর একটিতে নিকোলের হাত কেটে গিয়েছিল এবং সেই রক্ত ক্রিসের চোয়ালে লেগে যায়। কিন্তু সবাই ধরে নিয়েছিল নিকোলকে হত্যা করার সময়ই রক্ত সেখানে লেগেছিল। এরপর তারা রান্নাঘরে প্রবেশ করে সেখানেই নিকোলের মৃতদেহ পাওয়া গিয়েছিল। মেঝেতে রক্তের উপর একটি পায়ের ছাপ দেখতে পায় ক্রিস। এটা তার মেয়ে ব্রিটের। সম্ভবত বাড়িতে ঢুকে মায়ের মৃতদেহ দেখার সময় এই ছাপ পড়েছিল। রান্নাঘরের একপাশে একটি ভাঙা প্লেট পড়েছিল, কিন্তু প্লেটের টুকরোগুলো দেখে বোঝা যাচ্ছিল না কোন দিক থেকে সেটি ছোড়া হয়েছিল। হত্যার অস্ত্র অর্থাৎ রান্নাঘরের ছুরিটি নিখোঁজ ছিল। যে ছুরি দিয়ে নিকোলকে হত্যা করা হয়েছিল তাতে ক্রিসের আঙুলের ছাপ পাওয়া যায়। চারপাশে ছড়িয়ে থাকা প্রমাণগুলো যেন একটাই কথা বলছিল, খুনটা করেছে ক্রিস। ঘটনাস্থল দেখে বোঝা যাচ্ছিল সেখানে ধস্তাধস্তি হয়েছিল। ভাঙা প্লেটটি সম্ভবত নিকোল আত্মরক্ষার জন্য ছুঁড়ে মেরেছিল। কিন্তু আসল খুনি কে? এখন সেই উত্তরই খুঁজে বের করতে হবে ক্রিসকে। তারা নিকোলের ফোন স্ক্যান করা শুরু করে। কল হিস্ট্রি, মেসেজ সবকিছু একে একে বিশ্লেষণ করা হয়। নিকোল শেষ কয়েকদিনে কার কার সঙ্গে কথা বলেছিল, সেই তথ্য থেকেই হয়তো বেরিয়ে আসবে সত্য। এরপর ক্রিসের মনে পড়ল তার মেয়ের সেই ভিডিওটির কথা। যেদিন ক্রিস ও নিকোলের মধ্যে ঝগড়া হচ্ছিল, সেদিন নিকোল কারোর সঙ্গে কথা বলেছিল। তদন্তকারীরা ভিডিওটির মেটাডেটা পরীক্ষা করে দেখল, ভিডিওটি রেকর্ড হওয়ার সময় নিকোলের মূল ফোন থেকে কোনো মেসেজ পাঠানো হয়নি। কিন্তু ক্রিস বলেছিল নিকোল অবশ্যই তার অফিসের ফোন থেকে কারোর সঙ্গে যোগাযোগ করেছিল, অথচ তদন্তকারীরা কোনো দ্বিতীয় ফোন খুঁজে পায়নি। আসলে নিকোলের কাছে সত্যিই আরেকটি ফোন ছিল, যেটি তার কর্মস্থল থেকে দেওয়া হয়েছিল। সেই ফোনের নম্বর ক্রিসের জানা ছিল না। অনেক খোঁজাখুঁজির পর ম্যাডক্স গত 6 মাসের ফোন রেকর্ড থেকে সেই নম্বরটি বের করতে সক্ষম হয়। তারা নম্বরে কল করলে দেখতে পায় সেটি নিকোলের গাড়িতে পাওয়া একটি ব্ল্যাক মার্কেট সিম বা বার্নার ফোনের সঙ্গে যুক্ত। এই ফোন কোনো ক্লাউড সিস্টেমের সঙ্গে সংযুক্ত ছিল না। ফলে কে এই ফোনে কল করত কিংবা এর ভেতরে কী তথ্য ছিল তার কোনো রেকর্ড পাওয়া সম্ভব ছিল না। ম্যাডক্স যখন নম্বরটিতে আবার যোগাযোগ করার চেষ্টা করে, ফোনটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। এতে তাদের সন্দেহ আরও বেড়ে যায়। তারা বুঝতে পারে অপরাধীর খোঁজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ক্রিসের অবস্থা তখন খুবই খারাপ। সবাই বিশ্বাস করছিল স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি এবং পরকীয়ার জেরে সে নিকোলকে হত্যা করেছে। তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয় এবং তাকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। কিন্তু তদন্তকারীরা নতুন এক সন্দেহভাজনের সন্ধান পায়। জ্যাক ও তার দল একটি ট্র্যাকারের সাহায্যে সেই ব্যক্তির অবস্থান শনাক্ত করে। তারা পৌঁছে যায় হারসন হোটেলে, যেখানে সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করছিল। তার নাম ছিল প্যাট্রিক বার্ক, পেশায় একজন শেফ। দীর্ঘ ধাওয়ার পর অবশেষে তাকে গ্রেফতার করা হয়। তদন্তে জানা যায় প্যাট্রিকই নিকোলের সঙ্গে গোপনে যোগাযোগ করত। দুজনের মধ্যে ব্যবহৃত সেই ব্ল্যাক মার্কেট সিমের মাধ্যমে তারা নিয়মিত কথা বলত। এমনকি প্যাট্রিকের কাছে আরেকটি বার্নার ফোনও ছিল, যেখানে নিকোল ও তার ব্যক্তিগত ভিডিও এবং কথোপকথনের রেকর্ড পাওয়া যায়। কিন্তু এর মানে এই নয় যে নিকোলকে প্যাট্রিকই হত্যা করেছে, কারণ নিকোলের মৃত্যুর নির্দিষ্ট সময় ছিল রাত 10:40। আর সেই সময় প্যাট্রিক হোটেলের রান্নাঘরে কাজ করছিল। ফলে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ টেকেনি। তবুও ক্রিসের বিরুদ্ধে অভিযোগ থেকে যায়।
আদালতে সবাই তাকে অপরাধী হিসেবেই দেখছিল, কিন্তু সত্যিটা ছিল আরও জটিল। নিকোলের মৃত্যু, বন্ধুদের বিশ্বাসঘাতকতা এবং চারপাশের সবকিছু ক্রিসকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। সে মদে আসক্ত হয়ে পড়ে এবং নিজেকে সামলাতে পারছিল না। যদি সে নিজের নির্দোষিতা প্রমাণ করতে না পারে, তাহলে তাকে বাকি সময়টা জেলের অন্ধকারেই কাটাতে হবে। তাই সময় নষ্ট না করে ক্রিস নিজেই সত্যের সন্ধানে নেমে পড়ে। সে ভাবতে শুরু করে, নিকোলের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা এত মানুষের মধ্যে আসল খুনি কে? উত্তর খুঁজে পাওয়া ছিল খুবই কঠিন, কিন্তু তার মনে বারবার ফিরে আসছিল একটি পুরনো রেকর্ডিং। তার সন্দেহ হচ্ছিল হয়তো প্যাট্রিক এমন কিছু জানে যা এখনও পুলিশের সামনে আসেনি। সেই কারণেই ক্রিস আবার প্যাট্রিকের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয়। যদিও তখন প্যাট্রিক জেলেবন্দি ছিল, তবুও অনেক অনুরোধ ও ঝামেলা পেরিয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ দেয়। আর সেখান থেকেই সামনে আসতে শুরু করে এমন কিছু তথ্য যা পুরো মামলার গতিপথ বদলে দিতে পারে। নিকোল যে কোম্পানিতে কাজ করত, সেখানে কিছু রাসায়নিক পদার্থের হিসাব মিলছিল না। তাদের পাঠানো চালানে প্রতি মাসেই কিছু রাসায়নিক কম পাওয়া যাচ্ছিল বা হারিয়ে যাচ্ছিল। এ কারণেই নিকোল খুব চিন্তিত ছিল। কিন্তু ঠিক কোন রাসায়নিকটি হারাচ্ছিল এবং এর পেছনে কে ছিল তা প্যাট্রিক জানত না। তবে ক্রিস বুঝতে পেরেছিল যে নিকোলের সমস্যাটি তার কাজের সঙ্গে সম্পর্কিত, কারণ নিকোলের সহকর্মীরা সবসময় তার সঙ্গে যোগাযোগ রাখত। তাদের কাছে সহকর্মীদের কিছু ছবিও ছিল। সম্প্রতি তারা সবাই মিলে একটি বারবিকিউ পার্টি করেছিল এবং সেই পার্টির কিছু ছবিও ছিল। ক্রিসের মনে হচ্ছিল নিকোলের মৃত্যুর সঙ্গে তার কোনো সহকর্মীর সম্পর্ক থাকতে পারে, কিন্তু সেই ব্যক্তি কে তা সে জানত না। এটা শুধু তার একটি সন্দেহ ছিল। ক্রিস মামলাটি নিয়ে কাজ করছিল এবং ম্যাডসও তাকে সাহায্য করছিল। ক্রিস বিভিন্ন দিক থেকে তদন্ত করছিল আর ম্যাডস তার সংগ্রহ করা সব প্রমাণ বিশ্লেষণ করে সাজিয়ে রাখছিল। তবে ক্রিস জানত সত্য সাধারণত সাদা কালোর মতো স্পষ্ট হয়, কিন্তু বাস্তবে বিষয়টি এত সহজ নয়। তাই ম্যাডসের পক্ষে সবকিছু বোঝা কঠিন হয়ে যাচ্ছিল। এদিকে জ্যাক, যে বর্তমানে ক্রিসের পার্টনার, সে নিকোলের কর্মস্থল ভাইকিং শিপিং কোম্পানির সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছিল। তারা সন্দেহ করছিল বারবিকিউ পার্টিতে আসা লোকদের মধ্যে হয়তো কেউ ক্রিসের বাড়িতে ঢোকার কোনো গোপন উপায় জানত এবং সে নিকোলকে নিঃশব্দে হত্যা করে থাকতে পারে। কিন্তু এখন পর্যন্ত তাদের হাতে থাকা সিসিটিভি ফুটেজে তেমন কিছু দেখা যায়নি। কোনো স্পষ্ট প্রমাণও ছিল না। ক্রিসের বাড়ির সামনের দিকের ক্যামেরায় কোনো অচেনা গাড়িও দেখা যায়নি। তবে প্রতিবেশী বিল পিটারসনের পাখির বাসার কাছে থাকা ক্যামেরার ফুটেজ এখনও পাওয়া যায়নি, কারণ তার ইন্টারনেট সার্ভিস প্রদানকারী কোম্পানি সেই ভিডিও আর্কাইভ করে রেখেছিল। ফুটেজ পেতে কিছুটা সময় লাগবে। বারবিকিউ পার্টির সিসিটিভি ফুটেজ দেখে তারা জানতে পারে কারা কারা এসেছিল। সেখানে রব ছিল, যার সঙ্গে ক্রিস আগেই কথা বলেছিল। রব আরও 3 জন সহকর্মীকে নিয়ে এসেছিল। তারা আগে কখনো ক্রিসের বাড়িতে আসেনি। রব আগে চলে যায় এবং বাকিরা পরে বের হয়। ধারণা করা হয় তারা উবারে করে চলে গিয়েছিল। তাদের মধ্যে কেউ জড়িত ছিল কিনা তার কোনো প্রমাণ পাওয়া যায়নি, কারণ পরের দিন সকালে তারা সবাই অফিসে উপস্থিত ছিল, যদিও সেদিন তাদের ডিউটি ছিল না। এদিকে ক্রিস তার মেয়ের রেকর্ড করা একটি ভিডিও দেখে। ভিডিওটি ধারণ করার সময় বাড়ির ভেতরে একটি অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু সেই সময় ক্রিস অফিসে ছিল। ফলে এটি প্রমাণিত হয় যে শব্দটি হওয়ার সময় সে বাড়িতে ছিল না। শব্দটি উপরের তলা থেকে আসছিল। তাই তার মেয়ে ব্রিডে বিষয়ে একজন গুরুত্বপূর্ণ সাক্ষী হতে পারে। ক্রিসের মেয়ের একটি গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল, যেখানে সে ঘোস্ট হাউস নামে কিছু ভিডিও পোস্ট করত, কারণ সে বাড়ির অদ্ভুত শব্দগুলোকে ভূতের উপস্থিতি বলে মনে করত। একটি ভিডিও দেখার সময় ক্রিস লক্ষ্য করে যে বেসমেন্টের দরজা খোলা ছিল, অথচ সে সবসময় বেসমেন্টের দরজা তালাবদ্ধ রাখত এবং তার মেয়েকেও সেখানে যেতে নিষেধ করেছিল। তাহলে দরজাটি খোলা হলো কিভাবে? ম্যাক্স ভিডিওটি আপস্কেল করার সময় মনে করেছিল সেখানে যেন কারো হাত দেখা যাচ্ছে। ক্রিস বিষয়টি বুঝতে পারলেও ম্যাক্স বলল এটি হয়তো কোনো ছায়া, ভিডিওর ত্রুটি বা গ্লিচ। এটিকে নিশ্চিত প্রমাণ হিসেবে ধরা যায় না। এরই মধ্যে ক্রিসের মনে পড়ে সবকিছু শুরু হয়েছিল তখন যখন সে জানতে পারে যে নিকোল কর্মস্থল নিয়ে খুব উদ্বিগ্ন ছিল। তাই ম্যাক্সের সঙ্গে আলোচনা করে তারা তদন্ত শুরু করে। প্রথমে তারা নিকোলের অফিসের ইমেলগুলো পরীক্ষা করে। সেখান থেকে তারা জানতে পারে যে হারিয়ে যাওয়া রাসায়নিকটির নাম ইউরিয়া গ্র্যানুলস।
গত 6 মাস ধরে প্রতি মাসে প্রায় 50 কেজি করে এই রাসায়নিকের চালান থেকে কম পাওয়া যাচ্ছিল। মোট হিসাব করলে প্রায় 300 কেজি ইউরিয়া অনুপস্থিত ছিল। সিনথেটিক ইউরিয়া বিভিন্ন ধরনের সৌন্দর্যপূর্ণ ও মাদক তৈরিতে ব্যবহৃত হয়। এর বাজার মূল্য অনেক বেশি। ইমেলগুলো পরীক্ষা করতে গিয়ে তারা আরও জানতে পারে যে নিকোলের আরেক সহকর্মী হোল্ট চার্লস, যাকে সবাই সংক্ষেপে হোল্ট বলে, এই বিষয়টি সম্পর্কে জানত। একসময় নিকোলের সঙ্গে এ নিয়ে তার আলোচনা এবং তর্কও হয়েছিল। দেখা যায় নিকোল এবং হোল্টের মধ্যে কিছুটা দ্বন্দ্ব চলছিল। হোল্ট বলেছিল যে সবকিছু ঠিক করতে তার কিছু সময় লাগবে, কিন্তু আসলে সে কি বোঝাতে চেয়েছিল সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। অনেক দিন ধরেই হোল্ট জুয়ায় আসক্ত ছিল। তদন্তকারীরা যখন হোল্টের ব্যাংকের তথ্য পরীক্ষা করে, তখন দেখা যায় তার ক্রেডিট স্কোর অনেক নিচে নেমে গেছে এবং সে ভয়াবহ আর্থিক সংকটে রয়েছে। অনেক দিন ধরেই তার অবস্থা খারাপ ছিল, কিন্তু সম্প্রতি রব তাকে কিছু টাকা উপার্জন করতে সাহায্য করেছিল। এতে সন্দেহ তৈরি হয় যে টাকার জন্য হোল্ট হয়তো নিকোলকে হত্যা করেছে, কারণ নিকোল হোল্টের চুরির ব্যাপারে জানত। যদিও এ ব্যাপারে তাদের হাতে কোনো শক্ত প্রমাণ ছিল না, এটি অবশ্যই একটি সম্ভাব্য উদ্দেশ্য হতে পারে। এর ফলে ক্রিসের অপরাধী হওয়ার সম্ভাবনা কিছুটা কমে যায়, যদিও তার বিরুদ্ধে সন্দেহ পুরোপুরি দূর হয়নি। তখন ক্রিস রবকে ফোন করে। রব একই কোম্পানিতে কাজ করত, কিন্তু ফোনটি রিসিভ করে হোল্ট। ইতিমধ্যে সবাই মনে করতে শুরু করেছে যে হোল্টই অপরাধী। হোল্ট বুঝতে পারে যে সে রবকে আড়াল করছে, তাই সে সেখান থেকে চলে যায়। এখন সকালবেলায় হোল্ট কোথায় ছিল সেই বিষয়ে সঠিক কোনো তথ্য কারো কাছে নেই। যদি সত্যিই হোল্ট খুনি হয়, অথবা যদি সে ভয় পেয়ে থাকে, তাহলে সে নিশ্চয়ই চুপিসারে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাকে খুঁজে বের করে কথা বলার জন্য গোয়েন্দা রে-কে পাঠানো হয়। রে বর্তমানে ক্রিসের সঙ্গী। অন্যদিকে ক্রিসের প্রতিদ্বন্দ্বী বিল পিটারসনের বাড়িতে লাগানো বার্ড ক্যামেরার ফুটেজ এসে পৌঁছায়। ভিডিওতে কোনো মানুষকে স্পষ্ট দেখা যায় না, তবে দূরে কিছু ঝোপঝাড় আর গাছপালা দেখা যায়। মনে হচ্ছিল কেউ যেন সেখানে লুকিয়েছিল। দুর্ভাগ্যবশত কিছুক্ষণ পর ক্যামেরাটি অফলাইনে চলে যায়, কারণ বিল পিটারসন যখন বাড়ি থেকে বের হচ্ছিল তখন সে ক্যামেরাটি বন্ধ করে দেয়। কিন্তু ক্রিসের বাড়িতে যে রক্ত পাওয়া গিয়েছিল, কিংবা ঝোপের আড়ালে যে কেউ লুকিয়েছিল, সে কিভাবে বেরিয়ে গেল? যদি সে বেরিয়ে থাকে, তাহলে ক্যামেরায় ধরা পড়ার কথা ছিল। তবে সেই এলাকার ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেলে তথ্য আপডেট হতে কিছুটা সময় লাগে। এদিকে হোল্টকে খুঁজে পাওয়া যায়। সে জানায় সে রবকে খুঁজে পায়নি। ক্রিস হোল্টের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং তাকে সত্যি স্বীকার করতে চাপ দেয়। ক্রিস মনে করে হোল্টই খুনি, কারণ কোম্পানি থেকে কিছু রাসায়নিক পদার্থ চুরি হচ্ছিল এবং নিকোলকে হত্যা করা হয়েছে। কিন্তু হোল্ট জানায় সে কিছুই করেনি। কোম্পানি থেকে যে রাসায়নিকগুলো হারিয়ে যাচ্ছিল, সেগুলো আসলে রব চুরি করছিল। কোম্পানির সবাই রবকে খুব ভালোবাসত, বিশেষ করে ক্রিস, যে তাকে সম্পূর্ণ বিশ্বাস করত। রবের ব্যবহার ছিল অত্যন্ত ভালো। সে সঙ্গে রব হোল্টকে টাকাও দিত, যার কারণে হোল্ট সব কিছু চেপে গিয়েছিল এবং কাউকে কিছু জানায়নি। কিন্তু এখন রব কোথায়? হোল্ট জানায় রব কোম্পানির একটি ট্রাক নিয়ে চলে গিয়েছিল। সেদিন তার শরীর খারাপ ছিল এবং সকাল থেকেই সে অসুস্থ বোধ করছিল, তাই সে কাজ থেকে বেরিয়ে যায়। তখন ক্রিস জানতে পারে যে আগের রাতেও রব কাজে আসেনি। হোল্ট এ কথাও জানত। বারবিকিউ পার্টি শেষ হওয়ার পর সবাই যখন বাড়ি ফিরে যায়, তখন রব একা থেকে যায়, কারণ তার নিকের সঙ্গে কিছু ব্যক্তিগত কথা ছিল, অর্থাৎ ক্রিসের স্ত্রীর সঙ্গে। এমনকি রব নিজের গাড়িটিও হোল্টকে দিয়ে দেয়, যাতে হোল্ট এবং অন্যরা বাড়ি ফিরতে পারে। এরপর রবের সঙ্গে কি ঘটেছিল কেউ জানত না। সেই সময় ক্রিসের প্রতিদ্বন্দ্বী বিল পিটারসন ভিডিও ফুটেজ পাচ্ছিল না, কারণ ইন্টারনেট সমস্যা ছিল। কিন্তু অবশেষে ফুটেজ পাওয়া গেলে দেখা যায় বিল যখন গাড়ি নিয়ে ফিরে আসছে, তখন রব তার গাড়ির ট্রাঙ্ক থেকে বেরিয়ে আসে। এখন পুরো ঘটনাক্রম পরিষ্কার হয়ে যায়। বারবিকিউ পার্টির পর রব আর বাড়ি ফেরেনি। সে ক্রিসের বাড়িতেই লুকিয়েছিল। বার্ড ক্যামেরার ফুটেজে ঝোপের মধ্যে যে নড়াচড়া দেখা গিয়েছিল, সম্ভবত সেটি রবই ছিল। সে জানত ক্যামেরায় ধরা পড়ে যেতে পারে, তাই লুকিয়েছিল। সে অপেক্ষা করছিল কখন বিল ক্যামেরাটি বন্ধ করবে। বিল ক্যামেরা বন্ধ করার সঙ্গে সঙ্গেই রব চুপচাপ বেরিয়ে এসে বিলের গাড়ির ট্রাঙ্কে লুকিয়ে পড়ে।
এ কারণেই বাইরে লাগানো ক্যামেরায় রবকে দেখা যায়নি। এরপর সে ট্রাঙ্ক থেকে বেরিয়ে নিজের কাজে চলে যায় এবং কিছুক্ষণ পর ক্রিসের সঙ্গে কথাও বলে। পরে সে কোম্পানির একটি ট্রাক নিয়ে বেরিয়ে যায়। ক্রিস তখন জ্যাককে সতর্ক করে যে রবের কাছে অস্ত্র থাকতে পারে, কারণ গত মাসে সে বৈধভাবে একটি বন্দুকের লাইসেন্স নিয়েছিল। তাই জ্যাক তার সোয়াট টিম নিয়ে রবের বাড়িতে অভিযান চালায়। বাড়িতে রবকে না পেলেও তারা একটি ভিডিও খুঁজে পায়। সেটি ছিল রবের শৈশবের ভিডিও। সেখান থেকে তারা জানতে পারে যে রব একটি অনাথ আশ্রমে বড় হয়েছে। পরে তার একটি রোগ নির্ণয় করা হয়েছিল, কিন্তু সেখানে আরেকটি ছবি ছিল যেটি কেটে ফেলা হয়েছিল। তখন ক্রিস ম্যাডক্সকে বলে ছবিটির মিল খুঁজে বের করতে, যদিও ইন্টারনেটে সেটি খুঁজে পেতে কিছুটা সময় লাগবে। এদিকে রব ইতিমধ্যেই তার গ্যারেজ ছেড়ে চলে গেছে। সোয়াট টিম যখন গ্যারেজে পৌঁছায় তখন তারা দেখতে পায় যে রব দীর্ঘদিন ধরে একটি পরিকল্পনা করে আসছিল। যদিও সে সব প্রমাণ পুড়িয়ে ফেলেছিল, তবুও এত রাসায়নিক পদার্থ দিয়ে সে কি করতে চেয়েছিল? উত্তর ছিল মাদক তৈরি করা, যার বাজার মূল্য অনেক বেশি। যদিও রবের শিক্ষাগত পটভূমি ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু রসায়নেও তার যথেষ্ট দক্ষতা ছিল। সোয়াট টিমের বডি ক্যামেরার ফুটেজ দেখে ক্রিস একটি ক্যালেন্ডার লক্ষ্য করে। শেষবার যখন সে রবের সঙ্গে কথা বলেছিল তখনও একই ক্যালেন্ডার রবের পেছনে ঝুলতে দেখা গিয়েছিল। রব বলেছিল সে কর্মস্থলে আছে, কিন্তু সে মিথ্যা বলেছিল। আসলে সে এই গ্যারেজেই বসে ক্রিসের সঙ্গে কথা বলছিল। সেখানে তারা কিছু রাসায়নিক নমুনা খুঁজে পায় এবং সান্তোসের একটি হ্যান্ডবুক পায় যেখানে বোমা তৈরির পুরো প্রক্রিয়া লেখা ছিল। সেখানে দেখা যায় সে ইউরিয়া নাইট্রেট তৈরি করার চেষ্টা করছে, যা দিয়ে বিস্ফোরক বানানো যায়। আর এটি তৈরির জন্য সে ভাইকিং কোম্পানি থেকে প্রয়োজনীয় সব উপকরণ চুরি করেছে। মূলত সে একটি বোমা তৈরি করছিল। রব ট্রাকটির নাম্বার প্লেটও খুলে ফেলেছিল যাতে কেউ সেটিকে ট্র্যাক করতে না পারে। কিন্তু ম্যাক্স শিপিং কোম্পানির সব ট্রাকের গতিবিধি নজরে রাখছিল এবং তারা এমন একটি ট্রাক খুঁজে পায় যেটি খুব দ্রুত গতিতে ডাউনটাউনের দিকে ছুটে যাচ্ছে। ধীরে ধীরে ট্রাকটির গতি বাড়ছিল এবং সম্ভবত সেটি রবই চালাচ্ছিল। একই সময়ে তারা রবের ছবির অর্ধেক অংশ সম্পূর্ণ করতে সক্ষম হয়। সেখানে রবের সঙ্গে আরেকটি শিশুও ছিল, যে ছিল তার ভাই ডেভিড ওয়েব। এই মার্সি কোডের প্রথম মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল ডেভিড ওয়েবের ওপর, অর্থাৎ রবের ভাইয়ের ওপর। নিকোলকে হত্যা করার পেছনে রবের উদ্দেশ্য ছিল ক্রিসের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া। শুধু ক্রিস নয়, সে পুরো মার্সি কোডের বিরুদ্ধেই প্রতিশোধ নিতে চেয়েছিল। এদিকে রব সেই ট্রাক চালিয়ে যাচ্ছিল এবং তারা দ্বিতীয় একটি হিট সিগনেচার খুঁজে পায়, অর্থাৎ রব ট্রাকের মধ্যে আরেকজনকে অপহরণ করেছে। কিন্তু সে কে? ট্রাকের রুট বিশ্লেষণ করে তারা বুঝতে পারে গাড়িটি ক্রিসের শ্বশুর বাড়ির দিকে গিয়েছিল, যেখানে তখন ক্রিসের মেয়ে ব্রিট অবস্থান করছিল। আর রব ব্রিটকে অপহরণ করে জিম্মি করে রেখেছে। অন্যদিকে যে বাড়িতে পুলিশ তদন্ত চালাচ্ছিল সেখানে রব আগেই একটি বোমা পুঁতে রেখেছিল। প্রথমে মনে করা হয়েছিল সেটি একটি ছোট বিস্ফোরক, কিন্তু বাস্তবে সেটি ছিল অনেক বড়। আর যদি রবের ট্রাকটি বিস্ফোরিত হয় তাহলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। এত সব ঘটনার পর অবশেষে ক্রিসের দোষী হওয়ার সম্ভাবনা 0% নেমে আসে, অর্থাৎ রবের কর্মকাণ্ডই তাদের কাছে শক্ত প্রমাণ হয়ে দাঁড়ায়। এখন ক্রিসকে মুক্ত করতে হবে, কিন্তু তাকে মুক্ত করলে ক্লাউডের সঙ্গে তার সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে সে আর এতক্ষণ ধরে পাওয়া তথ্যগুলো ব্যবহার করতে পারবে না। তাই ক্রিস ম্যাডক্সকে বলে যেন সেই সংযোগ বন্ধ না করা হয়, কিন্তু এটি নিয়মের বিরুদ্ধে ছিল। একদিকে ক্রিস যদি ওই চেয়ারে বসে থাকে তাহলে সে মারা যাবে, অন্যদিকে ক্লাউডের অ্যাক্সেস না থাকলে রব আরও ভয়ঙ্কর কিছু করে বসতে পারে। এদিকে ম্যাডক্সও ব্যক্তিগত দ্বন্দ্বে ভুগছিল। শুরুতে সে ক্রিসকেই দোষ দিয়েছিল, তার মতে তার সিদ্ধান্তে কোনো ভুল ছিল না। কিন্তু শেষ পর্যন্ত ম্যাডক্স বুঝতে পারে ক্রিসের ধারণাই সঠিক ছিল। সে সবসময় তথ্য ও প্রমাণের উপর নির্ভর করেনি, তাই সে মনে করে সে নিজের কাজ ঠিকমতো করতে পারেনি। কিন্তু ক্রিস তাকে বোঝায় যে সবাই ভুল করে, এমনকি এআইও ভুল করতে পারে। কিন্তু এখন সঠিক কাজ করার সময়। তাদের হাতে মাত্র 9 মিনিট সময় ছিল। এই সময়ের মধ্যেই রবকে থামাতে হবে, কিন্তু কিভাবে? রব যেন পুরোপুরি জিটিএ স্টাইলে রাস্তায় গাড়ি চালাচ্ছিল, আর কেউ তাকে থামাতে পারছিল না। ক্যাপ্টেন হ্যাবলক একটি ড্রোনের সাহায্যে ট্র্যাকটিকে অচল করার চেষ্টা করেন। আসলে পুলিশের আর কোনো উপায় ছিল না, তাদের যে কোনো মূল্যে রবকে থামাতেই হবে। কিন্তু এতে ট্র্যাকের ভেতরে থাকা ব্রিটের জীবনও ঝুঁকিতে পড়বে। তাই ক্রিস তাদের থামতে বলে,
কিন্তু কেউ তার কথা শোনে না। তারা ট্র্যাকটি ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু তাদের ড্রোন কাজ করে না, কারণ ম্যাডক্স তাদের অ্যাক্সেস বন্ধ করে দিয়েছিল। আসলে ম্যাডক্স পুরোপুরি ক্রিসকে সমর্থন করছিল। যখন ডিটেকটিভ জ্যাক সামনের দিক থেকে রবকে গুলি করার চেষ্টা করে, তখনও সে ব্রিটের কথা চিন্তা করেনি। তখন ম্যাডক্স জ্যাকের হোভার কারটিকেও অচল করে দেয়। অবশেষে রব মার্সি বিল্ডিং উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। সে ট্র্যাকটি বিল্ডিংয়ের ভেতরে ঢুকিয়ে দেয়, ব্রিটকে জিম্মি করে রেখে বাইরে বেরিয়ে আসে। এই দুর্ঘটনার কারণে ম্যাডক্সের সার্ভার রিসিট হয়ে যায় এবং পুনরায় অনলাইনে ফিরতে তার 15 ঘন্টা সময় লাগে। অথচ সময় দ্রুত ফুরিয়ে আসছিল, কিন্তু কাউন্টডাউন শেষ হওয়ার ঠিক আগে ম্যাডক্স ক্রিসকে সেই চেয়ার থেকে মুক্ত করে দেয়। একই সময়ে ক্রিসও ঘটনাস্থলে পৌঁছে যায়। রব বিস্মিত হয়ে যায়। তার হাতে থাকা ডেটোনেটরটি ছিল একটি ডেড ম্যান সুইচ, অর্থাৎ রব মারা গেলে বোমাটি স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হবে। কিন্তু সে এসব কেন করছে? শুধুমাত্র তার ভাইয়ের জন্য, যাকে সে বহু বছর আগে হারিয়েছিল। রব জানত তার ভাইয়ের কোনো দোষ ছিল না। যদিও ডেভিড ওয়েবকে এক নারীর হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু হত্যাকাণ্ডের সময় রব তার ভাইয়ের সঙ্গেই ফোনে কথা বলছিল। রব তখন ভেঙে পড়ে। তাকে শান্ত করার জন্য ম্যাডক্স তার সঙ্গে কথা বলতে শুরু করে। তার গল্পগুলো মন দিয়ে শোনে এবং তাকে সহযোগিতা করতে থাকে। অন্যদিকে ম্যাডক্স ক্রিসকে জানায়, যদি রবের হাতে থাকা ডেটোনেটরের ব্যাটারি সরানো যায় তাহলে হয়তো বিপদ এড়ানো সম্ভব। তাই ম্যাডক্স রবকে কথায় ব্যস্ত রাখে। সেই সুযোগে ব্রিট রবের হাতে আঘাত করে এবং ক্রিস এগিয়ে আসে। তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। অবশেষে তারা ডেটোনেটরের ব্যাটারি খুলে ফেলতে সক্ষম হয় এবং রবকে ধরে ফেলে। ক্রিস প্রচণ্ড রাগান্বিত ছিল, কারণ রব নিকোলকে হত্যা করেছিল। তবুও সে রবকে গুলি করেনি। ঠিক তখনই জ্যাক এসে রবকে মেরে ফেলতে চায়, কিন্তু ক্রিস তাকে থামিয়ে দেয়, কারণ তারা রবের পুরো গল্প শুনতে চেয়েছিল। রব জানায় 15 তারিখের রাতে সে তার ভাইয়ের সঙ্গে 1 ঘন্টারও বেশি সময় ফোনে কথা বলেছিল। তার ভাই কোনো খুন করেনি, এমনকি সে পুলিশ স্টেশনেও একাধিকবার ফোন করেছিল, কিন্তু তখন ম্যাডক্স তার কথা শোনেনি। এখন সে তার কল হিস্ট্রি পরীক্ষা করে দেখে যে সত্যিই সেই রাতে রব তার ভাই ডেভিড ওয়েবের সঙ্গে কথা বলেছিল। ডেভিডের মামলার দায়িত্বে ছিল জ্যাকলিন। রব তাকে বহুবার ফোন করলেও সে সবকিছু উপেক্ষা করেছিল। ডেভিডের কাছে একটি ফোন ছিল যেটি রবই তাকে দিয়েছিল, কিন্তু সেই ফোন এখন কোথায়? তারা ডিটেকটিভ জ্যাকলিনের বডি ক্যামের ফুটেজ পরীক্ষা করে এবং দেখতে পায় সে ফোনটি নদীতে ফেলে দিয়েছিল। কেন? কারণ ডেভিড ওয়েবের মামলাই ছিল মার্সি কোর্টের প্রথম মামলা, আর সে চেয়েছিল এই বিচার ব্যবস্থা সফল হোক এবং অপরাধীরা শাস্তি পাক। তাই সত্য গোপন করতেই সে এই কাজ করেছিল। কিন্তু ডেভিড ওয়েব আসলে নির্দোষ ছিল। যেদিন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেদিন সে তার ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিল। অবশেষে সত্য প্রকাশ পায় এবং ইন্সপেক্টর জ্যাকও গ্রেপ্তার হয়। শেষ পর্যন্ত ম্যাক্স উপলব্ধি করে যে সে ভুল করেছিল, আর অন্যদিকে ক্রিসের মামলাও বন্ধ হয়ে যায়। সবশেষে ক্রিস তার মেয়ে ব্রিটের সঙ্গে পুনরায় মিলিত হয়। আর এখানেই সিনেমাটির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করে দিবেন। এমন আরও নতুন নতুন মুভি, টিভি সিরিজ এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।